গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা তোমাদের গণিতের যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, যেটা তোমাদের কোর্সে দেখি 15.2, সেটা আলোচনা করছিলাম। আজকে 15.2 এর বাকি অঙ্কগুলো মানে হচ্ছে 11 এবং 12 দাগের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। কিন্তু সমাধান করার আগে আমি আরেকবার বলি, তোমরা উপপাদ্য 40 এবং উপপাদ্য 41 এই দুটি কিন্তু খুব ভালোভাবে করবে এবং ভালোভাবে বুঝবে এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। এবং তার সাথে সাথে এই যে 11 এবং 12 দাগের যে বহু বিকল্পীয় যে প্রশ্নগুলো বা সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ বা সংক্ষিপ্ত প্রশ্ন, এইগুলো সমাধান করার জন্য উপপাদ্য 40 এবং উপপাদ্য 41-এর সূক্ষ্ম সুষ্ঠু ধারণার সাথে সাথে তোমাদের আরো কিছু ধারণাগুলো খুব ক্লিয়ার থাকা উচিত। যেমন ধরো, বৃত্তের ছেদক কাকে বলে, স্পর্শক কাকে বলে, সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক, বা দুটো বৃত্ত যদি বহিঃস্পর্শ করে বা অন্তঃস্পর্শ করে তাহলে কি হবে, এই ধারণাগুলো খুব ভালোভাবে থাকা দরকার। তাহলে কি দেখবে এই অঙ্কগুলো শুধু সমাধান করতে পারবে তা নয়, এই অঙ্কগুলো করবার তুমি আসল মজাটাও পাবে। যদিও আমি অঙ্কগুলো করতে সেই ধারণাটাকে আরো স্পষ্ট করার চেষ্টা করব। তো যাই হোক, এবার চলে আসে আমরা অঙ্কেরগুলো। তোমরা দেখো তোমাদের বইয়ের 219 পাতায় যদি 11-এর অঙ্কটা যদি দেখো, 11-এর অঙ্কটা আমি একটু সমাধান করার চেষ্টা করছি। তোমরা বইটা খোলো, দেখো কি বলেছে। ও কেন্দ্রীয় একটা বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমাদের এখানে একটা বৃত্ত রয়েছে। কেমন বৃত্ত না, ও কেন্দ্রীয় বৃত্ত। খুব আস্তে আস্তে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব, কোনো তাড়াহুড়ো করে নয়। এবং এর একটা বহিস্থ বিন্দু এ মনে করলাম, আমরা এই বহিস্থ বিন্দুটা আমার মনে করো এখানে এ বিন্দু। এখান থেকে একটা স্পর্শক আঁকা হবে যেটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। আমি প্রথমে স্পর্শকটা এঁকে নিই। এই হচ্ছে স্পর্শক, এই যে, ঠিক আছে। এইটা হচ্ছে কোন বিন্দু না, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। তাহলে অঙ্কিত স্পর্শক বি বিন্দুতে একে স্পর্শ করছে। এবার দেখো এখানে কি কি দেওয়া আছে দেখে নাও একটু। বলেছে ওবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আমি ওবি যুক্ত করি। তাহলে ওবিটা কি, ওবিটা হচ্ছে গিয়ে ওই ব্যাসার্ধ। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে এও ইকুয়াল টু 13 সেন্টিমিটার। তাহলে আমি এই দুটোকে যোগ করে দিই, তাহলে এটা হয়ে গেল আমার 13 সেন্টিমিটার, ঠিক আছে। আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে এবির দৈর্ঘ্য। এই এবিটা সমান কত, এটা জানতে চাইছে। একটা জিনিস আমি আবার বললাম, তো উপপাদ্য 40টা ভালোভাবে পড়ে রাখবে। উপপাদ্য 40-এ কি বলা আছে যে বহিস্থ কোনো বিন্দু হতে যদি একটা স্পর্শক আঁকা হয় এবং সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এই স্পর্শক পরস্পর লম্ব হবে। তাহলে এই বিন্দু থেকে একটা স্পর্শক আঁকা হয়েছে যেটা এই বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করছে। তার মানে এবি হচ্ছে স্পর্শক আর ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে উপপাদ্য 40 অনুসারে আমরা বলতে পারি কি, যে এবি লম্ব ওবি, ঠিক। তার মানে আমরা বলতে পারি এই যে কোণটা ও বি এ, এই কোণটা ও বি এ, সেটা হচ্ছে একটা সমকোণ বা 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটা থেকে কি পাচ্ছি, দেখো ত্রিভুজ ও বি এ থেকে আমরা পাচ্ছি যদি এই কোণটা আমার সমকোণ হয় তাহলে তার বিপরীত যে বাহুটা ও এ সেটা অতিভুজ হবে। এবং তোমরা জানো অতিভুজের স্কয়ার মানে ও এ স্কয়ার ইকুয়াল টু ও বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার হবে। আমার কাছে কি জানতে চেয়েছে কোশ্চেনটা জানতে চেয়েছে এবি স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু কত হবে, এবি স্কয়ার ইকুয়াল টু হবে ও এ স্কয়ার মাইনাস ও বি স্কয়ার। দেখো ও এর ভ্যালুটা দেওয়া আছে কত, 13 সেন্টিমিটার। তাহলে 13 স্কয়ার হয়ে যাবে। আর ও বি ভ্যালুটাও দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার। তাহলে এটা 5 স্কয়ার হয়ে যাবে। 13 স্কয়ার করলে 169 হয়, আর 5 স্কয়ার করলে তোমার 25 হয়। দুটো মাইনাস করলে 144 হবে। কার, এবি স্কয়ারটা, এবিটা মানে তাহলে এবি কত হবে, এবি হবে এটার রুট 144 প্লাস মাইনাস দি, তাহলে প্লাস মাইনাস 12। কিন্তু তোমরা জানো যে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে এবির দৈর্ঘ্য হচ্ছে কত, তাহলে এবির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। এবার তোমরা দেখো এটা যেহেতু একটা বহু বিকল্পীয় প্রশ্ন, এখানে 4টে উত্তর দেওয়া আছে। এর উত্তরটা দেওয়া আছে 12, বি 13, সি হচ্ছে 6.5 আর ডি এরটা 6 সেন্টিমিটার। অবভিয়াসলি আমাদের কোন উত্তরটার সাথে ম্যাচ করছে, এর উত্তরটার সাথে ম্যাচ করছে। তার মানে এটার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এর অপশনটা রাইট, আমার অ্যান্সার এ। বোঝা গেল। এটা আমরা কিন্তু 11-এর একের অঙ্কটা করে ফেললাম। এইবার আমরা 11-2-এর অঙ্কটা, 11-2-এর অঙ্কটা দেখো বইটা আবার তোমরা
একবার পড়ে নাও কোশ্চেনটা। কোশ্চেন যদি ভালোভাবে পড়তে পারো তাহলে অ্যান্সার করাটার একটা দিশা তুমি কিন্তু পেয়ে যাবে। কোশ্চেনটাও কিন্তু ভালোভাবে বুঝতে হবে। কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। তাহলে প্রথমে আমি ছবিটা এঁকে নিই। দুটো বৃত্ত, মনে করো এইটা একটা বৃত্ত আর এই যে একটা বৃত্ত, ঠিক কি করছে, বহিঃস্পর্শ করছে। দেখো ছবিটা বুঝে নাও, বহিঃস্পর্শ করছে কোন বিন্দুতে, বলেছে সি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এইটা, এই বিন্দুটা হবে সি বিন্দু, বোঝা গেছে আশা করি। হ্যাঁ, এরপর কি বলেছে, বলেছে এবি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক। তাহলে আমি একটা এবি বৃত্তের একটা সাধারণ স্পর্শক আঁকি, এই যে যেটা দুটো বৃত্তকেই ছেদ করছে। তাহলে এইটা এই বৃত্তটাকে মনে করে এই বিন্দুতে ছেদ করছে বা স্পর্শ করছে, এই বৃত্তটাকে বি বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে। এবার বলেছে এসিবি এর পরিমাণ কত। তাহলে এসিবি মান, তাহলে এসিবি এর মানটা আমাকে যদি বের করতে হয়, প্রথমে আমি এসিবিটা অ্যাঙ্গেলটা ড্র করে নিই। তাহলে এইটা এটা যোগ করে দাও, এটা এটা যোগ করে দাও। তাহলে এই কোণটার মানটা জানতে চেয়েছি, ঠিক আছে। আমি কি করলাম, একটা ছোট্ট করে অঙ্কন আমি এখানে করে নিই। আমি এখানে একটা স্পর্শক এইভাবে টেনে নিলাম, দেখো এইভাবে আমি একটা স্পর্শক টেনে নিলাম, ক্লিয়ার। এটা সি বিন্দু, হ্যাঁ এই জায়গাটা কিন্তু সি বিন্দু, ভুলে যাও না এটা। এটা হচ্ছে আমি একটা সি বিন্দু, এটা। হ্যাঁ, এরপর এই যে স্পর্শকটা, এটা মনে করো একটা আমরা নাম দিলাম পি, আর এটা নাম দিলাম মনে করো কিউ, ক্লিয়ার। আমরা করছি কোন অঙ্কটা, 11/2 এর অঙ্কটা, হ্যাঁ 11/2 এর অঙ্কটা করছি। আচ্ছা, এরপর একটু বুঝে নাও। দেখো পি হচ্ছে একটা বহিস্থ বিন্দু, ঠিক। তাহলে এই বহিস্থ বিন্দু উপাদান 41 সাথে কি বলেছিল, বহিস্থ বিন্দু থেকে কোনো একটা বৃত্তের উপরে যদি দুটো স্পর্শক আঁকা হয়, তাহলে স্পর্শক দুটোর দৈর্ঘ্য সবসময় সমান হবে। তার মানে পি বিন্দু থেকে এই বৃত্তটার উপরে, এই বৃত্তটার উপর একটা স্পর্শক আঁকা হয়েছে পি এ, আর এটার উপর একটা স্পর্শক হচ্ছে পিসি। তাহলে আমরা উপপাদ্য 41 অনুসারে আমরা বলতে পারি পি এ ইকুয়াল টু অবভিয়াসলি পিসি। আবার দেখো এই ত্রিভুজটা পিএসি, বুঝে নাও কোনটা, পিএসি। এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি পিএ আর পিসি বাহু দুটো যদি সমান হয়, তাহলে আমরা জানি কোন ত্রিভুজের বাহু দুটি সমান হলে সেই সমান বাহুর বিপরীত বাহু, বিপরীত কোণগুলো সেগুলো সমান হবে। তাহলে পি এর বিপরীত কোণ কোনটা, পিসি এ। তাহলে এটা পিসি এ, ঠিক, পিসি এ, এটা ইকুয়াল টু পিসি এ ইকুয়াল টু আমরা বলতে পারি পিসিএ। পিসির বিপরীত বাহু কোনটা, পিসির বিপরীত কোণ হচ্ছে এটা, তার মানে পিএসি। বুঝতে পেরেছো? যদিও এটা বহু বিকল্প প্রশ্ন, কিন্তু এই কোশ্চেনে যদি 2 মার্কস আসে তাহলে লিখে লিখে করবে, আর নয়তো এমনি লিখে লিখে করার কোনো দরকার নেই। তাহলে আমি কি লিখবো, পি বিন্দু থেকে দুটি স্পর্শক যদি লিখে লিখে করতে হয়, তাহলে পিএ এবং পিসি, এবং পিএ ইকুয়াল টু পিসি, তাহলে তার বিপরীত কোণগুলো হচ্ছে, পি এর বিপরীত কোণ হচ্ছে পিসিএ আর পিসির বিপরীত কোণ হচ্ছে পিএসি। তাহলে এই দুটো কিন্তু সমান হবে, এবং এই কোণ দুটোর মান আমি ধরে নিলাম এক্স, ঠিক। ঠিক একই রকম ভাবে পি বিন্দু থেকে দেখো এই বৃত্তটার উপর একটা স্পর্শক হচ্ছে পিবি, আর এই বৃত্তটার উপর আরেকটা স্পর্শক হচ্ছে পিসি। তাহলে আমরা ওই একই উপপাদ্য অনুসারে আমরা এটাও লিখতে পারি পিবি ইকুয়াল টু পিসি। তাহলে পিবি বিপরীত কোন কোনটা হবে, এই কোনটা হবে। কোন কোনটা, দেখো এই যে ছোট কোনটা, মানে হচ্ছে পিসিবি, পিসিবি। আর পিসি, পিসি এই এটা বিপরীত কোনটা হবে, এটা, মানে পিবিসি, পিবিসি। এইটা ইকুয়াল টু আমি y ধরে নিলাম, ঠিক আছে, y ধরে নিলাম। তার মানে আমার এসিবি কোণ কোনটা কত হলো দেখে নি একটু। এসিবি বুঝে নাও ভালোভাবে কিন্তু, এসিবি মানে এই বড় কোণটা, এই বড় কোণটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি। মানে কোন কোন কোণটা, একটা হচ্ছে তোমার পিসিএ এই কোণটা, আর একটা হচ্ছে পিসিবি, পিসিবি, এই দুটো কোণের সমষ্টি। আবার দেখো পিসিএ সমান কত বের করেছি, পিসিএ সমান x, আর পিসিবি সমান কত y। তাহলে এটা x প্লাস y, এসিবি মানটা পেয়ে গেলাম। এইবার দেখো এই বড় ত্রিভুজটার কথা ভাবি, আমি এ বি সি ত্রিভুজটার কথা ভাবি। ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজে কয়টা কোণ হয়, 3টে কোণ। কোন কোন কোণটা, একটা হচ্ছে ধরো বিএসি, বিএসি, একটা কোণ হবে এসিবি, আর একটা কোণ হবে এবিসি, ঠিক। এই মানগুলো দেখিনি কত হচ্ছে। আর এই ত্রিভুজের এই যে 3টে কোণ, এই 3টে কোণের সমষ্টি কত হবে জানো, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে বিএসি টা কত? বিএসি মানে যা, বিএসি মানে যা, আর পিএসি মানেও তাই। বুঝে নাও, বিএসি মানেও যা, আবার পিএসি মানেও তাই, তাই না? আর পিএসি মানটা কত? পিএসি মানটা কিন্তু এক্স, তাহলে এই মানটা এক্স, তাহলে এই জায়গায় এক্স বসিয়ে দিলাম। এসিবি মানটা দেখো আমি পেয়ে গেছি কত? এক্স প্লাস ওয়াই, একটু আগে বের করলাম। আর এবিসি কোনটা যা, এবিসি, এবিসি সেই মানে এই কোণটা আর পিবিসি মানে একটা একই কোণ বোঝাচ্ছে, তাহলে এটা পিবিসি। আর পিবিসি এর মানটা দেখো আমি বের করে নিয়েছি কত? ওয়াই ধরে নিয়েছিলাম, ওয়াই, তাহলে এই এবিসি এর জায়গায় ওয়াই করে নিলাম, ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে কত হলো? x প্লাস এক্স 2x আর y প্লাস y দ্যাট ইজ 2y ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে 2টা যদি কমন নিই তাহলে x প্লাস y ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে x প্লাস y কত হবে? x প্লাস y ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। x প্লাস y মানে কোন কোণটা? অ্যাকচুয়ালি x প্লাস y মানে কিন্তু ACB কোণটা, তাই না? ACB এই কোণটাই তো x প্লাস y। তাহলে এখানে জানতে কি চেয়েছিল দেখো, ACB এর পরিমাণ কত? তাহলে ACB এর পরিমাণ কত হলো? 90 ডিগ্রি। তাহলে আমার এখানে যে চারটে অপশন দেয়া আছে, A তে 60, B তে 45, C তে 30 আর D তে 90, তাহলে কোনটা হবে? D এর অপশনটা রাইট হবে। তাহলে এটা আমার অ্যানসার হবে D, D এর অপশনটা কারেক্ট হবে। আশা করি বোঝা গেছে। এরপর আমরা দেখে নাও একবার, এরপর আমরা 3 এর অঙ্কটা, যদি বুঝতে অসুবিধা হয় পজ করে করে দেখবে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব আস্তে আস্তে এবং ইন ডিটেলসে করানোর। তোমরা তাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই পজ করে দেখে নেবে। এইবার আমরা 11 এর 3 এর দাগের যে অঙ্কটা, সেই অঙ্কটাকে করার চেষ্টা করি। 3 এর দাগের অঙ্কটা, 3 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার এবং ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে একটা পি বিন্দু রয়েছে এবং পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ হলে পি কিউ এবং পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি এখানে প্রথমে ও কেন্দ্রীয় বৃত্ত একটা ড্র করি, ও কেন্দ্রীয় বৃত্ত ড্র করলাম। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক। ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে পি একটা বিন্দু, তাহলে এটা আমার যদি ও বিন্দু হয়, এর থেকে মনে করো 13 সেন্টিমিটার দূরে, মানে এই দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, এইখানে হচ্ছে একটা পি একটা বিন্দু এবং পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক, তাহলে পি বিন্দু থেকে আমি প্রথমে দুটো স্পর্শক ড্র করে নিই। কি কি স্পর্শক দুটো? একটা হচ্ছে পি কিউ, একটা পি আর। তার মানে এইটা আমার একটা স্পর্শক, এই যে, আর এইটা আমার একটা স্পর্শক, ঠিক। এইটা হচ্ছে পি কিউ আর এটা হচ্ছে কি পি আর, ঠিক, বোঝা গেছে? এরপর কি বলেছে? এরপর বলেছে যে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে পি কিউ ও আর, তাহলে আমি এটাকে জয়েন করে দিই, এই একটা আর এই একটা, ঠিক। এই পি কিউ ও আর চতুর্ভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে, পি কিউ ও আর, ঠিক আছে, বোঝা গেছে? চতুর্ভুজটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করছি একটু দেখো। দেখো আমি আবার সেই 40 নম্বর উপপাদ্যটা বলি, যে পি বিন্দু থেকে একটা স্পর্শক হচ্ছে পি কিউ আর ও কিউ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে আমরা বলতে পারি পি কিউ ইকুয়াল টু, আমরা বলতে পারি কি বলবো আমরা, পি কিউ ইকুয়াল টু আমরা বলতে পারি লম্ব ও কিউ, বোঝা গেছে আশা করি? মানে এইটা, এই কোণটা, ঠিক। তাহলে আমরা এখান থেকে ওই আগের মতো দেখো, এই যে একের অঙ্কটা করলাম, পি ও কিউ ত্রিভুজ থেকে কি পাচ্ছি দেখো, ত্রিভুজ পি ও কিউ, এই ত্রিভুজটা থেকে আমরা যেটা পাচ্ছি যে এটা যদি এই লম্ব হয় তার মানে ওপিটা হবে অতিভুজ, তাহলে আমি বলতে পারি ওপি স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, ঠিক। তাহলে পি কিউ স্কোয়ারটা কত দেখো, পি কিউ স্কোয়ার একদম আগের এই একের অঙ্কটার মতন, আর কিছু না কিন্তু, ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। ওপিটা কত বলেছিল, ও থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে এটা 13 স্কোয়ার। আর ও কিউটা কত, ও কিউটা দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার আগের অঙ্কটার মধ্যে একদম সেম, তাহলে এটা হবে 169 minus 25 that is 144
অথবা পি কিউ ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 144 হ্যাঁ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এই প্লাস চিহ্নটা ধরে আমি বললাম। তাহলে পি কিউ যদি 12 সেন্টিমিটার হয় তাহলে পি কিউ হচ্ছে একটা স্পর্শক, আবার পি আরও একটা স্পর্শক, এবং স্পর্শ দুটোর যে দৈর্ঘ্য সেটা কিন্তু সেম হয়। তাহলে পি কিউ ইকুয়াল টু পি আর ইকুয়াল টু 12 সেন্টিমিটার হয়। ঠিক আছে, বোঝা গেছে? এইবার দেখো ত্রিভুজ ওই পি কিউ ও বা পি ও কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল কত হবে আমি প্রথম বের করে নিই। ক্ষেত্রফল মানে কি জানো? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এটা তোমরা জানো? তাহলে আমরা কি বলতে পারি যে হাফ ইন্টু ও কিউ ইন্টু পি কিউ। আচ্ছা, হাফ ও কিউ মানে হচ্ছে ব্যাসার্ধ, সেটা দেওয়া আছে, কত যেন দেওয়া আছে 5 সেন্টিমিটার দেওয়া আছে। আর পি কিউটা আমরা বের করে নিলাম, কত 12 বের করে নিলাম। তাহলে এখানে হাফ, এটা কেটে দাও, এটা যদি কেটে দাও এই 2 আর এখানে 12, হ্যাঁ এটা যদি কেটে দাও তাহলে 6 আসবে, 6 আর 5 আসবে 30, 30 কি বর্গ সেমি। কোনটা? এই পি ও কিউ ত্রিভুজ। তাহলে ত্রিভুজ পি ও কিউর যা ক্ষেত্রফল হবে ইকুয়াল টুই হবে ত্রিভুজ এই পি ও আর এর ক্ষেত্রফল, দুটোই সেম হবে, ক্ষেত্রফল সেম দুটো ক্ষেত্রে। তাহলে এটা যদি 30 বর্গ সেন্টিমিটার হয় তাহলে এটাও 30 বর্গ সেন্টিমিটার হবে। তার মানে এই চতুর্ভুজ তোমার পি কিউ ও আর এর ক্ষেত্রফল মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আবার দুটোই 30 30 করে, 30 বর্গ সেন্টিমিটার, এটাও 30 বর্গ সেন্টিমিটার, তার মানে এটা হবে 60 বর্গ সেমি। আশা করি বোঝা গেল। দেখে নাও একবার। তাহলে 60 বর্গ সেমি। তাহলে এখানে অপশন দেখো কোনগুলোর মধ্যে ঠিক হবে? এর অপশনটা রাইট, এ অ্যানসার এ হয়ে যাবে এটার ক্ষেত্রে। অ্যানসার এর অপশনটাও দেখো 60 বর্গ সেন্টিমিটারই দেওয়া আছে, তাহলে এটা অপশন এ। বোঝা গেছে আশা করি? ঠিক। আমরা এবার পরের অঙ্কটা চলে যাই। তাহলে পরের অঙ্কটা মানে 11/4 এর অঙ্কটা একটু দেখো। 11/4 এর অঙ্কটা কি আছে একটু নিজেরা দেখে নাও। 11/4 এবং 5 এর অঙ্কটা অনেকটাই কিন্তু একই কনসেপ্টের উপরে। কি বলেছে একটু শুধু আমরা একটু দেখে নিই। বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? তাহলে কিভাবে বৃত্তগুলো কি করছে? বহিঃস্পর্শ। একটু আগে দেখো 2 এর অঙ্কটা আমরা করেছিলাম যে বহিঃস্পর্শ করলে কি রকম হয়। এই জাস্ট এই হচ্ছে এই দুটো বৃত্ত, হ্যাঁ পরস্পরকে বহিঃস্পর্শ করছে। ঠিক। এইটার কেন্দ্র মনে করো এটা, এটার কেন্দ্র এটা, তাহলে এটা হচ্ছে এর ব্যাসার্ধ। আর ঠিক একই রকম ভাবে এটা হবে এই বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক। তাহলে যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে এটা মনে করো কেন্দ্র হচ্ছে ও, আর এটা মনে করো নাম হচ্ছে পি, এবং তারা বহিঃস্পর্শ করছে মনে করো ধরো এ বিন্দুতে। তার মানে আমরা এই ওপির যে দৈর্ঘ্যটা, ওপির দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা বলতে পারি ওপির দৈর্ঘ্য, ওপি মানে হচ্ছে কেন্দ্র দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব। তাহলে ওপির দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা বলতে পারি কি বলবো যে ও এই বিন্দুটা এ ধরেছি, ও এ প্লাস এ পি। তাহলে ও এ টাকার এই বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে এক বৃত্তটার ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার। আর এপিটা কি? এপিটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, এটা বলে দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে আমার কত হয়ে গেল 8 সেন্টিমিটার। খুব সোজা অঙ্ক। ঠিক। তাহলে আমরা এখানে কোন অপশনটা রাইট? ডি এর অপশনটা রাইট। অ্যানসার ডি। আবার দেখো এই অঙ্কটা আমি 4 এর অঙ্কটা করলাম, তো আবার 5 এর অঙ্কটাও দেখো প্রায় কি একই, শুধু কনসেপ্টটা একটু আলাদা। দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 আর 2 পয়েন্ট, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। তাহলে যদি অন্তঃস্পর্শ করে তাহলে কি রকম হবে একটু ছবিটা এঁকে নিই। অন্তঃস্পর্শ যদি করে তার মানে এটা হচ্ছে বহিঃস্পর্শ করছিল, আর অন্তঃস্পর্শ করে মানে এই একটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র ধরো এখানে, আর একটা বৃত্ত রয়েছে এবং সেই বৃত্তটা এই যে ধরো এই বৃত্তটা, ছবিটা একটু ঠিকভাবে এঁকে নিতে হবে ব্যাস। তাহলে এই বড় বৃত্তটার কেন্দ্র এখানে, আর এই ছোট বৃত্তটার মনে করো কেন্দ্রটা এখানে। তাহলে আমরা বলতে পারি এইটা হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ, এটা মনে করো পি,
এটার নাম দিলাম কিউ। ঠিক, তাহলে এদের মধ্যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে এইটুকু দূরত্বটা কার কোন দূরত্বটা পি কিউ। তাহলে পি কিউ দূরত্ব দেখো, পি কিউ দৈর্ঘ্য, পি কিউ দৈর্ঘ্য এখানে মনে করো এ বিন্দুতে স্পর্শ করেছে সাপোজ, তাহলে পি কিউ দৈর্ঘ্য কত হবে, মানে এপি মাইনাস এ কিউ। তাহলে এপিটা কি, এপিটা কি এই বড় বৃত্তটার ব্যাসার্ধ, সেইটা কত দেওয়া আছে দেখো, বড় বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। আর এ কিউটা কি, মানে এই যে এইটা মানে এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ, সেটা কত দেওয়া আছে 2 সেন্টিমিটার দেওয়া আছে, 2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে দুটো মাইনাস করলে 1.5 সেন্টিমিটার অ্যানসার পাবে। তাহলে এখানে কোন অপশনটা ঠিক, এখানে দেখো সি এর অপশনটা ঠিক অ্যানসার, তাহলে এটা হয়ে যাবে সি। তাহলে দেখো আমরা বহু বিকল্পীয় যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর আমরা উত্তরগুলো কিন্তু করে ফেললাম। এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে দেখো ওই সত্য মিথ্যা যেগুলো রয়েছে সেইগুলোতে চলে যায় এবার। তার মানে ওই 11-র ওই বি এর দাগের অঙ্কগুলো, 11-র এর আমরা যেগুলো ছিল বহু বিকল্প প্রশ্ন সেগুলো করলাম। এবার আমরা বি এর দাগের অঙ্কগুলো যেগুলো সত্য মিথ্যা রয়েছে সেগুলোতে আমরা চলে আসি। কি বলেছে দেখো, একটা বৃত্তের অন্তঃস্থ একটা বিন্দু হচ্ছে পি, বি এর 1 একটা, বি এর 1 একটা বৃত্ত, সেই বৃত্তের একটা অন্তঃস্থ বিন্দু হচ্ছে পি, মানে যেখানে খুশি বিন্দুটা হতে পারে, সেটা কেন্দ্র হতে পারে বা যে কোনো জায়গাতে হতে পারে। ঠিক আছে, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, এটা আমাকে ঠিক কিনা। দেখো যদি বৃত্তের কোনো একটা বহিস্থ বিন্দু থেকে আমি যদি স্পর্শক আঁকি, যেদিকেই আঁকি না কেন, সেই স্পর্শকটা বৃত্তের উপরিস্থ বা পরিধিস্থ কোনো একটা বিন্দুতে গিয়ে স্পর্শ করবে, সেটা কখনোই কিন্তু বৃত্তকে ছেদ করে বৃত্তের ভিতরে কিন্তু ঢুকবে না। তার মানে ওই স্পর্শকটি কখনোই পি বিন্দুগামী হবে না। এখানেও তাই বলেছে, বৃত্তের অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দুগামী নয়। তার মানে একের অ্যান্সারটা হচ্ছে এই যে বিবৃতিটা সেটা সত্য, বিবৃতিটা সত্য। 2 নম্বরেরটা দেখো কি বলেছে সত্য মিথ্যায়, বলেছে যে একটি বৃত্তে একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়, বিবৃতির কি মিথ্যা। কেন মিথ্যা, কেননা একটা বৃত্তে একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল সবচেয়ে বেশি দুটো আমাদের স্পর্শকই অঙ্কন করতে পারবো, 2-এর বেশি কিন্তু কখনোই স্পর্শক অঙ্কন করতে পারবো না। তার মানে এই বিবৃতিটা হলো মিথ্যা, বিবৃতিটা হলো মিথ্যা। আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের শূন্যস্থান পূরণটা হয়ে গেল। এইবার আমরা সরি সত্য মিথ্যাটা হয়ে গেল। এরপর আমরা দেখো শূন্যস্থান পূরণে চলে আসি। শূন্যস্থান পূরণে কি বলেছে দেখো, ফার্স্টে মানে সি এর 1 এরটা কি বলেছে দেখো, সি 1 বলেছে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের কি বলে। মানে একটা এই একটা বৃত্ত আর মনে করো এই একটা সরলরেখা, ঠিক তাই বলেছে না, একটা সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করেছে, মনে করো ধরো এ বিন্দুতে ছেদ করেছে আর বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই যে সরলরেখাটিকে বৃত্তের কি বলে, এই সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলে। কি বলে, বৃত্তের ছেদক বলে। 2-এর অঙ্কটাতে চলে আসি। 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্তটি সর্বাধিক কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে এখানে কি হচ্ছে, বৃত্ত দুটি পরস্পরকে ছেদ বা স্পর্শ করছে না। তার মানে এটা কিরকম টাইপের হবে, মনে করো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত পরস্পরকে কিন্তু ছেদও করেনি, পরস্পরকে কিন্তু স্পর্শ করেনি। তাহলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কটি পাওয়া যাবে। তাহলে দেখো এখানে একটা বৃত্তের স্পর্শক আঁকলাম, এখানে একটা বৃত্তের স্পর্শক আঁকলাম, এই যে একটা বৃত্তের স্পর্শক আঁকলাম, একটা এদিক বরাবর একটা স্পর্শক যদি আমি আঁকি, এই দিকটা বরাবর, এইটা ধরো এই একটা, আর একই রকম ভাবে এই দিকে বরাবর একটা আঁকলাম। তাহলে কটা মোট সাধারণ স্পর্শক পেলাম, মোট 4টি সাধারণ স্পর্শক পাচ্ছি, 4টি। তাহলে এখানে শূন্যস্থান পূরণে 4টি হবে। দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করে, 3-এর অঙ্কটা, দুইটি বৃত্ত পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করে, কোথায়, এই বিন্দুতে। কিভাবে স্পর্শ করবে,
বহিঃস্পর্শ করছে, বহিঃস্পর্শ করছে। 3-এর অঙ্কটাই আমরা চলে আসি, 3-এরটা বহিঃস্পর্শ করছে। তাহলে এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, তাহলে এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকছি, এই জাস্ট এই, হ্যাঁ, এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো, এখানে দেওয়া আছে এটা সাধারণ সরল সাধারণ স্পর্শক হবে না তির্যক স্পর্শক হবে। দেখো একটা যদি স্পর্শকের দুপাশে দুটি যদি বৃত্ত থাকে, দুপাশে দুটি বৃত্ত থাকে, তাহলে মানে একটা স্পর্শকের বিপরীত পাশে যদি বৃত্তগুলো থাকে তাহলে সেক্ষেত্রে এটা তির্যক সাধারণ স্পর্শক হয়, আর একই পাশে যদি থাকতো তাহলে সেটা সরল সাধারণ স্পর্শক হবে। এখানে কি দেখছি যে এই স্পর্শকের বিপরীত পাশে একটা বাম পাশে একটা ডান পাশে বৃত্ত রয়েছে, তার মানে এটা হবে তির্যক সাধারণ স্পর্শক, আর একই পাশে থাকলে সরল সাধারণ স্পর্শক হয়ে যেত। তাহলে শূন্যস্থানে যে অঙ্কগুলো, সেই শূন্যস্থানের অঙ্কগুলো আমাদের হলো। এরপর দেখো অতি সংক্ষিপ্ত যে 12 দাগে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো। 12 দাগের ফার্স্টের যে অঙ্কটা, একটু ছবিটা প্রথমে এঁকে নিই। 12-র 1-এরটা একটু ছবিটা যদি ভালোভাবে এঁকে নেওয়া যায় তাহলে কিরকম হবে, বলেছে পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং বি ও এ হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এই একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর বলেছে বি ও এ, এই যে বি ও এ হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা বি, এটা এ, যেমন ছবিটা আমাদের দেওয়া আছে বইয়ে সেইভাবেই আমরা আঁকলাম। এবার বলেছে যে বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে পি বিন্দু দিয়ে এই অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে যদি আমি বাড়িয়ে দিই তাহলে সেই বর্ধিত বিএ কে টি বিন্দুতে স্পর্শ করে বা ছেদ করে। তাহলে পি বি ও হচ্ছে 30 ডিগ্রি, পি বি পি বি ও এটা আমার পি, তাহলে পি বি ও হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটাকে ড্র কমপ্লিট করে নিই, এই কমপ্লিট করে নিলাম। হ্যাঁ, তার মানে এই কোণটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি, পি বি ও 30 ডিগ্রি, 30 ডিগ্রি। কি বের করতে হবে, পিটি এর মান বের করতে হবে। পি টি এ এটা সমান কত জানতে চেয়েছে। আমরা কি করব দেখো, যেহেতু দেখো এখানে ওটা হচ্ছে কেন্দ্র, তাহলে ওপিটাও হচ্ছে ব্যাসার্ধ, আবার ওবিটাও হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধ সবসময় একই হবে, একই বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় একই হয়, তাহলে ওপি ইকুয়াল টু ও বি। ঠিক, আবার দেখো এই ওপি এর বিপরীত কোণ কোনটা, এই পিবিও, পিবিও, আর ওবি এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, মানে হচ্ছে ওপিবি, ওপিবি। তাহলে যদি পিবিও যদি 30 ডিগ্রি হয় তাহলে ওপিবিও 30 ডিগ্রি হবে, বোঝা গেছে। আবার পি বিন্দুতে দেখো অঙ্কিত স্পর্শক পিটি, আবার ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে উপপাদ্য 40 অনুসারে আমরা বলতে পারি পিটি ইকুয়াল টু ওপি। তার মানে আমরা বলতে পারি ওপিটি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক, তাহলে বিপিটি মানে এই বড় কোণটা, এই কোণটা হচ্ছে 30 হয়ে গেল, আবার এই কোণটা আমি বললাম 90 ডিগ্রি, তার মানে বড় কোণটা মানে বিপিটি, বিপিটি ইকুয়াল টু আমরা বলতে পারি বিপি বা ওপিবি যা বলবে, বা বিপিও বলতে পারো, বিপিও বললাম, বিপি ও মানেই হচ্ছে ওপিবি আর প্লাস ওপিটি, তার মানে এটা হচ্ছে 30 আর এইটা হচ্ছে গিয়ে 90, তাহলে দুটো মিলে হলো 120। তার মানে এই বড় যে কোণটা সেটা হচ্ছে 120। তাহলে দেখো ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো বিপিটি থেকে, বিপিটি আমরা জানো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল পি বি পিবিও বা পিবিটি প্লাস বিপিটি, বিপিটি প্লাস পিটি, পিটিএ বা পিটিবি যা বলবে সেটা, পিটিবি বলি আমরা, এইটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তার মানে দেখো পিবিটি যেটা, পি
বিটি, এটা তো জানি আমরা কত, পিবিটি বা পিবিও, পিবিও যা এই কোণটা বোঝাচ্ছে, আবার পিবিটিও মানে এই কোণটাই বোঝাচ্ছে। মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা আমি এখনই বের করলাম 120 ডিগ্রি, এই যে এখানে বের করেছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পিটিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে পিটিবি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই দুটো, এই যে 30 প্লাস 120, তার মানে এটা আসবে 30 ডিগ্রি। আবার দেখো পিটিবি, পিটিবি মানেই হচ্ছে গিয়ে কিন্তু পিটিএ একই কোণ কিন্তু, তাহলে পিটি এর মানটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তাহলে আমাদের পিটি এর মানটা এখান থেকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার হচ্ছে 2 এর অঙ্কটা দেখো। তাহলে 2 এর অঙ্কটা করার আগে 2 এর অঙ্কের ছবিটা এঁকে নিই, যেমন বই ছবিটা দেওয়া আছে, আগে ডায়াগ্রামটা ড্র করে নিই, তারপর আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি বলেছে দেখো, পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলক্ষিত। তার মানে এই প্রথমে বৃত্তটা এঁকে নিই, এই হলো আমার বৃত্ত, এই হচ্ছে সরি এই এই ঠিক বৃত্তে পরিলক্ষিত। এটা কিরকম ভাবে বলেছে একটু বলেছে, এটা এ বি সি, ছবিটা দেখে নাও, এটা এ, এটা বি, এটা সি। আর কি বলেছে, এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা হচ্ছে পি বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে, আর এটা আর বিন্দুতে ছেদ করেছে। বৃত্তটা এঁকে নিয়েছি। এবার কি বলেছে যে পাশের চিত্রে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজটা একটা বৃত্তে পরিলক্ষিত এবং বৃত্তকে পি কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করে। যদি এপি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, এপি ইকুয়াল টু যদি 4 সেন্টিমিটার হয়, উপপাদ্য কিন্তু আমাদের সেই 41টাই কাজে লাগবে। এপি যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে মানে এ হচ্ছে একটা বহিঃস্থ বিন্দু, তাহলে এই বহিঃস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক, একটা হচ্ছে এপি, একটা এ আর, তাহলে এপি ইকুয়াল টু হবে এ আর। আচ্ছা, এপির দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেন্টিমিটার, অবভিয়াসলি এ আর এর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। এই একটা বোঝা গেল। আমাকে কি বের করতে হবে আবার একটু দেখে নিই। তাহলে আমাকে এখানে এক্স এর মানটা বের করতে হবে এবং বিসি মানে এক্স মানে বিসি মানে এই মানটা আমাকে বের করতে হবে। ঠিক, আচ্ছা আর কি বলেছে, বিপি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে দেখো বি হচ্ছে বহিঃস্থ বিন্দু, তার থেকে হচ্ছে দুটো স্পর্শক, একটা যে বিপি একটা বিকিউ, তাহলে বিপি ইকুয়াল টু হচ্ছে বিকিউ, উপাদ্য 41 এর কনসেপ্ট আমাদের কিন্তু লাগছে এখানে, এবং সেটা কত বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এটাও হয়ে গেল 6 সেন্টিমিটার। আর কি বলে দেওয়া আছে, এসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার বলে দেওয়া আছে। তাহলে এসি, এসি মানে এটা, এটা মানে হচ্ছে গিয়ে এ এ আর, এ আর প্লাস সি আর, আর এসিটার দৈর্ঘ্য কত, এসিটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 12, তার মানে এটা 12 ইকুয়াল টু এ আর, এ আর এর দৈর্ঘ্য জানো কত 4, তাহলে সি আর এর দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো, সি আর কত হয়ে যাবে 12 মাইনাস 4, তার মানে এটা 8 সেন্টিমিটার। ঠিক, সি আর এর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে সি আর এর দৈর্ঘ্য যদি এটা যদি 4 এটা যদি 8 সেন্টিমিটার হয়, 8 সেন্টিমিটার হয়, তাহলে অবভিয়াসলি এটাও 8 সেন্টিমিটার হবে। কেন, কেননা ওই সি বিন্দু থেকে আবার অঙ্কিত দুটো স্পর্শক, একটা হচ্ছে সি আর, একটা হচ্ছে সি কিউ, তার মানে সি কিউ ইকুয়াল টু হচ্ছে সি আর, তার মানে এটাই হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আমাকে জানতে চাইছে বিসি, বিসি দ্বারা দৈর্ঘ্য কত দেখো, বিসি মানে আমরা বলতে পারি বি কিউ প্লাস সি কিউ। বি কিউ ভ্যালু কিন্তু আমরা জেনে গেছি, কত বি কিউ ভ্যালু 6 সেন্টিমিটার, তাহলে 6 আর সি কিউ ভ্যালুটা আমরা এখান থেকে বের করলাম 8, তাহলে 6 প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 14 সেন্টিমিটার। এটাই তো এক্স, বিসি মানে তো এক্স বলে দেওয়া আছে, বিসি হচ্ছে x সেন্টিমিটার, তাহলে x এর মান হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে এখানে কনসেপ্ট কোনটা কাজে লাগলো, উপপাদ্য 41, যে একটাই কনসেপ্ট যে কোনো একটা বস্তু বিন্দু থেকে অঙ্কিত যে স্পর্শক দুটো, সেই স্পর্শক দুটো কিন্তু সবসময় সমান হবে, স্পর্শকের দৈর্ঘ্য। এই কনসেপ্টের থেকে এই অঙ্কটা করে নেওয়া গেল। আচ্ছা, এরপর 3 এর অঙ্কটাই চলে আসি। 3 এর অঙ্কটা কি বলেছে দেখো, 12/3 প্রথমে ছবিটা এঁকে নেবো আমরা। ছবিটা বলেছে তিনটে পাশে যদি এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত, তাহলে 3টে বৃত্ত কিরকম রয়েছে, এই একটা বৃত্ত, আর তার সাথে এখান থেকে আরেকটা বড় বৃত্ত রয়েছে যেটা বহিঃস্পর্শ করছে,
এই এই একটা, আর তার সাথে আরেকটা বৃত্ত রয়েছে যেটা এই দুটোকেই আবার স্পর্শ করছে, মানে এই এই যে, এই হচ্ছে ব্যাপার। তার মানে এইটা হচ্ছে গিয়ে আমার এ কেন্দ্রীয় বৃত্ত বিশিষ্ট, এটা হচ্ছে বি, আর এইটা হয়ে গেল সি। তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, এ ও একে, এ ও একে, একে, তিনটে পরস্পরকে স্পর্শ করছে। তাহলে এবার কি বলেছে, বলেছে এ বি ইকাল টু 5 সেন্টিমিটার, এ বি ইকাল টু 5 সেন্টিমিটার। প্রথমে এ বিটা এখানে, এটা সমান 5 সেন্টিমিটার, বিসি ইকাল টু হচ্ছে 7 সেন্টিমিটার এইটা, আর দিয়েছে সি এ ইকাল টু 6 সেন্টিমিটার, এটা এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এই কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে আমার আগে বের করে নিই এ বি, এ বি ইকাল টু দেওয়া আছে 5 সেমি, বিসি দেওয়া আছে 7 সেমি, আর একটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সি এ ইকাল টু দেওয়া আছে 6 সেমি। আমাকে জানতে চেয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে এই এ কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্ত, আবার এইগুলো আবার পরস্পরকে ছেদ করেছে কোথায় সেটাও একটু লিখে নিই। এটা হচ্ছে পি বিন্দুতে এখানে, আর এইটা হচ্ছে গিয়ে তোমার কিউ, আর এইটা হয়ে গেল আর, এই বিন্দুটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে জানতে চাইছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত, মানে হয় এপি বা আমাকে এ কিউ। আমাকে যদি এপি জানতে পারি বা যদি এ কিউ জানতে পারি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে, ঠিক। এবার দেখো এ কেন্দ্রীয় বৃত্ত যেটা রয়েছে, এ কেন্দ্রীয় বৃত্তের এপি আর এ কিউ এইটা কি ব্যাসার্ধ। তার মানে আমি বলতে পারি এপি ইকুয়াল টু এ কিউ ইকুয়াল টু এক্স, আমি ধরে নিলাম। আবার বি এর ক্ষেত্রে দেখো, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বিপি আর বি আর হচ্ছে গিয়ে ওর ব্যাসার্ধ, তার মানে বিপি এর দৈর্ঘ্য যা হবে বি আর এর দৈর্ঘ্য তাই হবে, এটাকে আমি ওয়াই ধরে নিলাম, ঠিক, ধরি। আবার দেখো সি কেন্দ্রীয় বৃত্তের সি আর আর সি কিউ হচ্ছে ব্যাসার্ধ, তার মানে সি কিউ ইকুয়াল টু সি আর ইকুয়াল টু আমি জেড ধরে নিলাম, ঠিক। তাহলে এবি এর দৈর্ঘ্য কত হচ্ছে দেখে নাও, এবি মানে হচ্ছে গিয়ে এপি প্লাস বিপি, এপি প্লাস বিপি, ঠিক। আবার এবি দৈর্ঘ্যটা দেওয়া আছে 5, তার মানে এটা 5 ইকুয়াল টু এপি, এপি মানে কত ধরেছি এক্স, বিপি, বিপি মানে কত ধরেছি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা একটা সমীকরণ চলে এলো। আবার দেখো বিসি, বিসি মানে আমি কি বলতে পারি, বিসি মানে বিআর প্লাস সিআর, বিআর প্লাস সিআর, বিসির দৈর্ঘ্য কত বলেছে 7 সেন্টিমিটার। বিআর কত দেখো, বিআর মানে ধরেছি ওয়াই, আর সিআর কত ধরেছি, সিআর ইকুয়াল টু জেড, তাহলে 7 ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, এটা একটা সমীকরণ চলে এলো। আবার সিএ ইকুয়াল টু বলেছে, সিএ মানে কি লিখতে পারি, সিকিউ প্লাস একিউ, সিকিউ প্লাস এ কিউ, সিএ এর দৈর্ঘ্যটা কত 6 সেন্টিমিটার, তাহলে এটা 6 ইকুয়াল টু সিকিউ, সিকিউ মানে কত ধরেছি দেখো, সিকিউটা কোথায়, এই যে সিকিউ ইকুয়াল টু জেড, জেড, আর এ কিউটা কত, এ কিউ এক্স, তাহলে এইটা একটা সমীকরণ হয়ে গেল। তাহলে আমাদের তিনটে সমীকরণ পেলাম, 1 2 3। এই তিনটে সমীকরণকে যদি আমি অ্যাড করে দিই, 1 2 এবং 3 নম্বর সমীকরণকে যদি আমি অ্যাড করে দিই তাহলে কি আসবে দেখো, তাহলে x প্লাস y ইকুয়াল টু 5, y প্লাস z ইকুয়াল টু 7, আর z প্লাস x ইকুয়াল টু 6 অ্যাড করে দিলাম। তাহলে দেখো এখানে x দুটো আছে, y দুটো আছে, z দুটো আছে, মানে 2 ইনটু x প্লাস y প্লাস z, আর এটাকে অ্যাড করলে 5 সাথে 12 আর 6 18, তার মানে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 9। বোঝা গেছে? আমাকে বের করতে যেটা হবে সেটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য। তাহলে এ কেন্দ্রীয় মানে এপি বা একিউ, এপি বা একিউ মানে এক্স, মানে এক্স এর মানটা বের করতে হবে, এই ব্যাসার্ধটা বের করতে হবে, তার মানে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমি 4 নম্বর সমীকরণ দিই, এই 4 নম্বর সমীকরণ থেকে যদি আমি ধরো y প্লাস জেডটা বাদ দিয়ে দিই, y প্লাস জেড মানে এই 2 নম্বর সমীকরণটা যদি আমি মাইনাস করে দিই তাহলে কি আসবে দেখো, x প্লাস y প্লাস জেড ইকুয়াল টু 9, আর y প্লাস জেড, y প্লাস জেড ইকুয়াল টু 7, এই যে 2 নম্বর সমীকরণ ছিল, মাইনাস করে দাও, তাহলে x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু 2, x মানে কি, x মানে কোনটা, এপি বা একিউ, এপি বা একিউটা কি ছিল, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক। এবার 4 এর অঙ্কটাই চলে আসুন, 4 এর অঙ্কটা
4 নম্বরটায় কি বলা আছে দেখো, আগে ছবিটা এঁকে নিই, তারপর আমরা এটাই আসছি। 4 নম্বরটা একই কনসেপ্টের উপরে সমস্ত কিছু অঙ্ক বলেছে। পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে এইটা আমার একটা বৃত্ত, এটা আমার একটা বহিস্থ বিন্দু, এই স্পর্শক করছে বহিস্থ বিন্দু সি কে স্পর্শ করছে পি বিন্দুতে আর কিউ বিন্দুতে। এবার কি বলেছে, বৃত্তের অপর একটা বিন্দু আর তে অঙ্কিত স্পর্শক, তাহলে এইখানে আরেকটা মনে করো স্পর্শক রয়েছে, স্পর্শ বিন্দু রয়েছে আর সেই স্পর্শকটা সিপি এবং সিকিউ কে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমি স্পর্শকটা কি এই যে এইটাকে যথাক্রমে এ বিন্দুতে আর এখানে বি বিন্দুতে, এই দুটোতে ছেদ করছে। যদি সিপি ইকুয়াল টু যদি 11 সেন্টিমিটার হয় সিপি, তাহলে সিপি দৈর্ঘ্য বলে দেওয়া আছে সিপি ইকুয়াল টু 11 সেমি। তাহলে সি একটা বহিস্থ বিন্দু থেকে যদি সিপি একটা স্পর্শক হয় আর সিকিউ একটা স্পর্শক হয়, তাহলে সিকিউ ইকুয়াল টু 11 সেমি হবে, ঠিক। আচ্ছা, এবং কি বলেছে যে বিসি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, বিসি। আবার দেখো সিকিউ ইকুয়াল টু অ্যাকচুয়ালি বিসি প্লাস বিকিউ। এবার দেখো সিকিউ দৈর্ঘ্যটা হচ্ছে 11, বিসি দৈর্ঘ্যটা তোমার দেওয়া আছে কত 7, তাহলে এখান থেকে আমরা বিকিউ দৈর্ঘ্যটা পেয়ে যাব, বিকিউ ইকুয়াল টু হয়ে যাবে 11 - 7 ইকুয়াল টু 4 সেমি। কিন্তু আমার কাছে জানতে কিন্তু কি চেয়েছে, বিকিউ জানতে চাইনি, কিন্তু বি আর জানতে চেয়েছে, বি আর। তাহলে দেখো এই জায়গাটা থেকে দেখো বি যদি একটা বহিস্থ বিন্দু হয়, তাহলে এখান থেকে দুটো স্পর্শক, একটা হচ্ছে বিকিউ একটা বি আর। তাহলে বি বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক, একটা হচ্ছে বিকিউ একটা হচ্ছে বি আর। আমি কিন্তু বিকিউ বের করে নিয়েছি, তার মানে বি আরও আমরা পেয়ে গেছি। তার মানে এই একটা বোঝো, এখানে একটা এই বি বিন্দু থেকে এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, ছবিটা একটু ভালো হলে বোঝা যেত, আরো বি কিউ আর বি আর। তাহলে আমরা এখানে বি আর এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম কত 4 সেন্টিমিটার। স্পর্শক বিন্দু, এটা অ্যাকচুয়ালি উপপাদ্যটা থেকে কনসেপ্ট থেকে হয়ে গেল, আশা করি বোঝা গেছে। হ্যাঁ, আবার বুঝে নাও, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে, তার মানে আমি সিকিউ দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 11 সেন্টিমিটার। আবার দেখো এখান থেকে এই বিসি দৈর্ঘ্যটা দেওয়া আছে, তার মানে বিকিউটা বের করে নিলাম, পুরোটা থেকে এইটুকু মাইনাস করে দেবো, তাহলে বিকিউ পেয়ে গেলাম। আর বিকিউ যা দৈর্ঘ্য হবে বি আর এর দৈর্ঘ্য তাই হবে, কেন বি একটা বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে বি কিউ, ঠিক। এরপরে লাস্ট যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাই চলে আসি। এই অঙ্কটা একটা জিনিস দেখো, এটা কিন্তু কোনো ছবি দেয়নি, আমাদের কিন্তু ছবিটা নিজের মতন করে এঁকে নিতে হবে, ঠিক। কি বলেছে একটু ছবিটা আঁকি আমরা। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, ঠিক আছে। কি কি, একটা হচ্ছে 8 সেন্টিমিটার আর একটা হচ্ছে 3 সেন্টিমিটার। আমি ছবিটা আঁকি, একটা হচ্ছে তার মানে 8 সেন্টিমিটারের যেটা ব্যাসার্ধ হবে সেটা দৈর্ঘ্য বেশি হবে, আর আরেকটা 3 সেন্টিমিটার বলেছে তার দৈর্ঘ্যটা ছোট হবে, এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। দেখো এইটা মনে করো যদি 8 সেন্টিমিটার হয় আর এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে একটা জিনিস তুমি বুঝতে পারছো আশা করি, যে এরা কখনোই বহিঃস্পর্শ করবে না। কেন, কেন এদের কেন্দ্রদ্বয়ের যে দূরত্বটা সেটা এদের যে ব্যাসার্ধের যে সমষ্টি তার থেকে কিন্তু বেশি। যদি সমান হতো তাহলে কিন্তু বহিঃস্পর্শ করতো, কম হলে তো আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখানে কিন্তু আপনি বহিঃস্পর্শ করবে না, সেজন্য বৃত্ত দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদা একটু গ্যাপ দিয়ে কিন্তু আমি ড্রপ করেছি। তাহলে এটা আমার 8 আর এটা আমার কত বলেছিলাম 3, ঠিক 3 সেন্টিমিটার। এবার বলেছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে বলেছে বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃত্তের একটা সরল সাধারণ স্পর্শক কোনটা হবে, মনে করো এইটা হবে, এই যে এইটার দৈর্ঘ্যটা বের করতে বলেছে, ঠিক আছে। আমি কিভাবে আঁকছি দেখো, প্রথমত এইটা যদি কেন্দ্র হয়, এটা যদি কেন্দ্র হয় তাহলে আমি এই কেন্দ্র থেকে এই একটা ব্যাসার্ধ হয়ে গেল, ঠিক একইভাবে এটাও একটা ব্যাসার্ধ হয়ে যাবে, ঠিক। আমি এই দুটোকে যোগ করে দিই, হ্যাঁ, তাহলে এটা আমার 13 সেন্টিমিটার হয়ে গেল। আমি একটু নামগুলো একটু দিয়ে দিই, মনে করো ধরো এটা ও, এটা মনে করো ও ড্যাশ, তাহলে দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, কত বলে দিয়েছে 13। আবার ধরো এইটা মনে করো পি বিন্দু আর এটা মনে করো কিউ বিন্দু, তার মানে এখানে ওপি ইকুয়াল টু 8, আবার ও ড্যাশ কিউ এইটা ইকুয়াল টু 3, ঠিক।
এরপর আমরা কি করছি একটু বোঝার চেষ্টা করো। আর এখানে মনে করো এটা এ বিন্দুতে আর এটা মনে করো বি বিন্দুতে স্পর্শ করছে, এই যে সরল সাধারণ স্পর্শক যেটা। তার মানে যদি ধরো এটা যদি একটা স্পর্শক হয়, মানে এবিটা যদি একটা স্পর্শক হয়, তাহলে ও এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে এইটা গেল এটা। তার মানে এই যে কোণটা দেখছো, মানে ও এ বি বলতে পারো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে এই 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 যে একই রকম ভাবে দেখো বি এ বিটা হচ্ছে স্পর্শক, আর ও ড্যাশ বিটা হচ্ছে গিয়ে ওর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে এ বি লম্ব ও ড্যাশ বি, তার মানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ও ড্যাশ বি এ, এইটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটাও 90, এটাও 90। তার মানে আমরা বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল। কোনটা কোনটা? তার মানে ও বি সমান্তরাল ও ড্যাশ বি। তাহলে আমরা একটা জিনিস পেলাম, কি পেলাম আমি লিখে নিই এখানে, ও বি সমান্তরাল ও ড্যাশ বি। আর একটা আমরা কি করলাম, যে এর সমান করে, এই যে এর সমান করে আমি একটা এখান থেকে একটা সমান্তরাল এঁকে নিলাম। কার সমান করে? কার সমান করে? ও ড্যাশ এর সমান করে। ঠিক আছে, কিভাবে সমান্তরালটা আঁকবো একটু দেখে নাও। এই যে এইটা সমান্তরাল করে এই জায়গা থেকে আমি একটা সমান্তরাল এঁকে নিলাম। তার মানে আমি মনে করো এটা ধরো বি, তো এটা মনে করো সি নাম দিলাম, সাপোজ এটা সি নাম দিলাম। তার মানে আমি বলবো কি, যে বিসিটা সমান্তরাল ও ও ড্যাশ, ও ও ড্যাশ। তাহলে এখান থেকে আমি আবার লিখি সি সমান্তরাল ও ও ড্যাশ। তার মানে দেখো এই ত্রিভুজটার কথা যদি তুমি ভাবো, কোন ত্রিভুজটা? ও সি বি ও ড্যাশ, ও সি বি ও ড্যাশ, এই ত্রিভুজ, এই চতুর্ভুজটা, সরি এই চতুর্ভুজটা। তাহলে এই চতুর্ভুজে এই বাহুটা হচ্ছে সমান্তরাল, আবার এই বাহুটা সমান্তরাল। তার মানে কি হচ্ছে, এই চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো হচ্ছে পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে সেই চতুর্ভুজটা কি হয়? একটা সামান্তরিক হয়। তোমরা উপপাদ্য দেখেছো। তার মানে আমরা বলতে পারি ও সি বি ও ড্যাশ একটা সামান্তরিক, এটা আমরা কিন্তু বলতে পারি। ঠিক ঠিক আমার কাছে জানতে কি চেয়েছে, বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। আমাকে কিন্তু এবিটা দৈর্ঘ্য বের করতে বলেছে, আমরা কিন্তু এখনো সেই জায়গাটায় আসিনি। তাহলে ও ড্যাশটা যদি কত বলেছিল দেখো, 13 সেন্টিমিটার। তার মানে আমরা এইটাও বলতে পারি বিসিটা আমাদের তাহলে কত হবে? ও ও ড্যাশ মানে বিসি মানে হচ্ছে 13 সেন্টিমিটার। কেন? ওটারই সমান্তরাল বা সমান করে আমরা রেখেছি। আবার দেখো এসিটা কত, দেখো এসি মানে হচ্ছে কত, আমি পুরোটা থেকে এসি মানে হচ্ছে গিয়ে এই পুরোটা মানে ও এ মাইনাস আমি যদি ও সি করে দিই, ও সি, এটা সমান করে এখান থেকে আমি সমান্তরাল রেখেছি। তার মানে এটা যদি আমার কত বলেছিলাম, এটা 3 সেন্টিমিটার যদি হয়, এটা ও ড্যাশ কিউ বা ওবিটা, তাহলে এইটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে ওসিটাও 3 সেন্টিমিটার হবে। তাহলে আমি লিখলাম ও এ 8 আর এটা -3 ইকুয়াল টু 5 সেন্টিমিটার। বোঝা গেছে জায়গাটা? এসিটা হচ্ছে এই বৃত্তটা ব্যাসার্ধ, সেটা কত ছিল? 8 সেন্টিমিটার। আর এর সমান করে আমি এইটা রেখেছি। তার মানে ওসিটা হবে এর সমান, এর এটা কত ছিল? 3 সেন্টিমিটার। তার মানে এটাও 3 সেন্টিমিটার। তাহলে 8 থেকে যদি আমি 3টা বাদ দিয়ে দিই, তাহলে আমি থাকবো এটা এসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটার কথা ভাবো এবার, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটার কথা ভাবো, এ বি সি ত্রিভুজ। তার মধ্যে কি হচ্ছে, এই যে কোণটা সেটা 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার অতিভুজ। তার মানে আমি বলতে পারি যেটা, সেটা হচ্ছে বিসি স্কয়ার ইকুয়াল টু এ সি স্কয়ার প্লাস এ বি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু কি হবে? এ বি স্কয়ার ইকুয়াল টু হবে বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। বিসিটা কত? বিসিটা কত একটু আগে আমরা ড্র করেছি, দেখো বিসি মানে 13 সেন্টিমিটার বের করলাম। তাহলে এটা 13 স্কয়ার। এসি কত? এসিটা বের করলাম 5 সেন্টিমিটার, 5 স্কয়ার। তার মানে এটা হবে 169 মাইনাস 25 ইকুয়াল টু 144। তাহলে এবি ইকুয়াল টু কত হবে? এবিটা হবে √144 ইকুয়াল টু 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তার মানে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? এবি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? 12 সেন্টিমিটার। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু
অঙ্কটা একটু বড়, কিন্তু এই কনসেপ্টের উপরে অঙ্কটা হবে। আশা করি তোমার সব অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং তারপরও যদি অঙ্কগুলো দরকার হলে একটু পজ করে দেখবে। আমি নেক্সট দিন কিন্তু অন্য ভিডিও আবার নিয়ে আসবো। যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে তোমরা কিন্তু মেসেজ করতে পারো। গুড নাইট।